তো ঠিক আছে, আমাদের আমাদের ইলেকট্রিসিটি চলে আসছে। তো আমরা যেখানে ছিলাম, আমরা যদি সেখান থেকে শুরু করি, তো এটাকে ছোটই থাক। ওকে, তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা লাস্টে এখানে টার্নারি অপারেটর দেখতেছিলাম, যে এখানে হচ্ছে যে সিঙ্গেল লাইনে কিভাবে কন্ডিশনটাকে প্রিন্ট করা যায়। আমরা একটু আগে হচ্ছে যে ইফ ইলস দেখেছিলাম, তো ইফ ইলসটা একটু লং হয়ে যায়, তো সেক্ষেত্রে টার্নারি অপারেটর ব্যবহার করে সিঙ্গেল লাইনে কন্ডিশনগুলোকে লেখা যায়। এরপরে আমরা আসবো হচ্ছে সুইচ স্টেটমেন্ট বা সুইচ স্টেটমেন্ট। এটাও মূলত সেম টু সিমিলার আপনার হচ্ছে যে ইফ ইলস কন্ডিশনের মতো, শুধু এটা হচ্ছে সুইচ কেস ওয়াইজ, যে এই কেস মানে প্রত্যেকটা কেসের জন্য আলাদা আলাদা কন্ডিশন থাকবে এবং সেই কন্ডিশন অনুযায়ী কাজ করবে। ঠিক যেমন হচ্ছে আপনার ইফ ইলসের ক্ষেত্রে সুইচ কেসেরও কিছু সুবিধা রয়েছে, ইফ ইলসেরও কিছু সুবিধা রয়েছে। সুইচ কেসটা একটু মডার্ন এবং একটা আধুনিক। সুইচ কেস লেখার ক্ষেত্রেও সেমভাবে ধরুন আমরা নিলাম হচ্ছে লেট ডে, এগুলোর একটু হচ্ছে আপনার বিভিন্ন বিষয়ের উপরে কি বলে যে একটু রিকোয়ারমেন্ট থাকে, যে এইটার জন্য এইটা ভালো, এইটার জন্য এইটা ভালো, এরকম কিছু বিষয় থাকে। তো আমরা পরে দেখবো যে কোনটার জন্য ভালো। তো আমরা আপাতত হচ্ছে যে সুইচ, 1 মিনিট, আমার ভিডিও রেকর্ড হচ্ছে, হ্যাঁ ভিডিও রেকর্ড হচ্ছে। ওকে, তো আমরা এখন চলে আসি। তো আচ্ছা, আমার ব্রাউজার দুইটাই কেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, হ্যাঁ এবার ঠিক আছে। আমরা এখানে ধরুন হচ্ছে লেট ডে নিলাম, একটা ডে ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে আপনার নর্মালি জাস্ট সানডে। তো সানডে নাম দেওয়ার পর এবার হচ্ছে যে আমরা কি করব, আমরা এর আগে কি করেছিলাম যে একটা বয়স নিয়েছিলাম, তারপরে ইফের কন্ডিশন চালাইছিলাম, ইলসের কন্ডিশন চালাইছিলাম। তো এক্ষেত্রে আমরা কি করব হচ্ছে সুইচ নিয়ে নিব, যেহেতু আমরা সুইচ কেসে রয়েছে, তো সুইচের ভিতরে আমরা হচ্ছে এই যে ভেরিয়েবল রয়েছে এই ভেরিয়েবলটাকে পাস করে দিব ডে। ঠিক আছে, এই সুইচের ভিতরে এবার আমরা লিখবো হচ্ছে কেস। এই কেস যদি আমার শনিবার হয়, বা হচ্ছে যে স্যাট লিখে দিলাম যে স্যাটারডে, বা আমার কেস যদি হচ্ছে যে কি বলে, আমার কেস যদি হয় হচ্ছে সানডে, তাহলে আমাকে হচ্ছে যে দেখাও। ওকে, তো আমি কেস স্যাটারডে জাস্ট ওই রকমই রাখলাম। এইখানে হচ্ছে যে আমি কিছু রাখিনি, যে কেস যদি স্যাটারডে হয় কোনো সমস্যা নেই, যেহেতু আমরা ডে হচ্ছে সানডে নিয়েছি। তো কেস যদি আমার সানডে হয়, সানডে, আমরা এর আগে ইফ ইলস নিয়েছিলাম না, যে ইফে একটা কন্ডিশন, ইলসে একটা কন্ডিশন, তো এই ক্ষেত্রে কেসে আমরা কন্ডিশন দিই। তো আমার যদি সানডে হয়, তো আমরা এই জায়গায় চাইলে হচ্ছে এখানেও আমরা দিতে পারবো যে কনসোল ডট লগ। তো আমরা চাচ্ছি হচ্ছে যে স্যাটারডেতে কোনো কন্ডিশন না রাখতে, তো আমরা সানডেতে কন্ডিশন রাখতে চাচ্ছি। তো সানডের ভিতরে এসে আমরা এখানে লিখবো হচ্ছে কনসোল ডট লগ, এবং এই লগের ভিতরে বলে দিব উইকেন্ড, মানে হচ্ছে ছুটির দিন। ঠিক আছে, ছুটির দিন। এবং এখানে এসে আমরা যদি ব্রেক দেই, তাহলে কিন্তু আমাদের সানডের এখানে মানে আপনার থেমে যাবে। মানে যদি আমাদের ডে যদি হয় সানডে, আর সানডে যদি মিলে যায়, তো আমরা যদি এখানে ব্রেক দিই, BREA কি ব্রেক দিয়ে রাখি, তাহলে কিন্তু আমাদের এই কন্ডিশনটা এখানে থেমে যাবে। আর আমরা যদি ব্রেক না দিয়ে আরেকবার লিখি কেস, তাহলে কিন্তু আমাদের কন্ডিশনটা চলতেই থাকবে। আমরা এখানে যদি লিখি কেস হচ্ছে মন্ডে, মন্ডের ভিতরে আমরা যদি বলি হচ্ছে এখানে আমরা কনসোল ডট লগ দিলাম, এবং লগের ভিতরে দিলাম যে সাপোজ সানডের পরে নতুন সপ্তাহ যেখানে শুরু হয়, সেখানে লিখলাম হচ্ছে নিউ উইক স্টার্টেড। এভাবে আমরা হচ্ছে যে প্রত্যেকটা শর্ত দিতে পারি। এখানেও যদি আমরা ব্রেক দিই, তাহলে কি হবে, এর পরে গিয়ে আর আমাদের কন্ডিশনটা চলবে না। আমি আর একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে আর সেটা হচ্ছে যে ধরুন আমরা হচ্ছে যে একটা ডে নিয়েছি, ডে হচ্ছে সানডে, মানে আমাদের সানডের কন্ডিশন চলবে। তো সুইচে ডে লিখেছি, তো স্যাটারডেতে আমাদের কোনো কন্ডিশন নেই। যদি কন্ডিশন থাকে এখানে আমরা কোড লিখতে পারি, তো আমরা কন্ডিশন দিচ্ছি না। তো স্যাটারডে জাস্ট সিম্পলি থাকলো। তারপরে কেস হচ্ছে সানডে, যদি সানডে হয় তাহলে কনসোল ডট লগে দেখাও উইকেন্ড, এবং উইকেন্ডের পরে আমরা যদি এই কোডটাকে হচ্ছে যে ডিফল্ট করে দিই, মানে ধরুন এখানে ডিফল্ট, যে এর ভিতর থেকে কোনো কিছুই কাজ করবে না। ডিফল্ট মানে একটু ভুল হয়েছে, ডিফল্ট, যে এর ভিতর থেকে আমাদের কোনো কন্ডিশন যদি কাজ না করে, তাহলে আমাদের কোন কন্ডিশন চলবে, ডিফল্ট কন্ডিশন চলবে। ঠিক যেভাবে কনসোল ডট লগ এর ভিতরে আমরা বলে দিলাম হচ্ছে যে নাথিং, যে আমাদের ইফ ইলস এর কন্ডিশন কীরকম ছিল, ইফ ইলস, ইলস ইফ, তারপরে সবার শেষে ইলস, যদি কোনো কন্ডিশন না হয় তাহলে নাথিং চলবে। তো এখানে আমাদের চলছে হচ্ছে সানডে, সরি আমি এখানে সানটা এসটা বড় হাতে দিয়েছি, কেস সেন্সিটিভ জাভাস্ক্রিপ্ট, যার কারণে হচ্ছে আপনার বড় হাতের এবং ছোট হাতের অক্ষরগুলো আলাদা আলাদাভাবে। এই যে এখানে দেখাচ্ছে হচ্ছে উইকেন্ড, তো এই যে হচ্ছে উইকেন্ড। এবং আমরা যদি আরেকটা বিষয় দেখি, এখানে কিন্তু আমরা ব্রেক ব্যবহার করিনি, যার কারণে এই যে দেখুন এই সানডেও চলছে, সানডের পরে কিন্তু আমাদের মানডেও এখানে প্রিন্ট হয়েছে। আমরা যদি এখানে আরও একটা কেস দিই, যে ধরুন এখানে যদি আমরা ব্রেকটা উঠাই দিই, দিয়ে যদি মানডে জায়গাতে এখানে আমরা লিখি হচ্ছে সানডে, মানডে, থার্সডে, THUS, যে থার্সডে যদি দিই, দিয়ে এখানে যদি আমরা
এটা করি, তাহলে দেখুন এক্ষেত্রে আমাদের কিন্তু ব্রেক ট্যাগ ব্যবহার করা লাগতেছে। ব্রেক ট্যাগ বিহীন এই যে সরি থাসটা কি বড় হাতের হয়েছে? ওকে, এভরিথিং ইজ ক্লিয়ার। আইডেন্টিফাই মন্ডে, ও কেস হচ্ছে মানডে। এই যে এর ভিতরে কনসোল ডট লগ আমরা মিস করে ফেলছি, এইটা হচ্ছে যে এইখানে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এবং এর ভিতরে আমাদেরকে কনসোল ডট লগ দিতে হবে। কনসোল ডট লগ এর ভিতরে আমরা লিখলাম হচ্ছে যে থার্সডে। তাহলে আমরা যদি দেখি এখানে থার্সডে দেখাচ্ছে কেন? কারণ আমরা ব্রেক ট্যাগ ব্যবহার করিনি। ব্রেক ট্যাগ যেখানে ব্যবহার করবো আমাদের কন্ডিশন যেটাতে মিলে যাবে সেইটাতে ব্রেক করবে। আর আমরা যদি ব্রেক ট্যাগ ব্যবহার না করি তো আমাদের কন্ডিশনটা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে ব্রেক ট্যাগ ব্যবহার করতে হবে। এই যে আমরা এখানে ব্রেক ট্যাগ ব্যবহার করলাম, ব্রেক ট্যাগে হচ্ছে যে আমাদের কন্ডিশন মিলে গেছে, এখানেই থেমে যাবে। তো আমরা প্রত্যেকটাতে আমাদের কি ট্যাগ ব্যবহার করতে হবে ভাই? ব্রেক ট্যাগ ব্যবহার করতে হবে। কন্ডিশনের পরে ব্রেক ট্যাগ ব্যবহার করতে হবে। আমরা যদি সানডের জায়গায় লিখে হচ্ছে যে থার্সডে, তাহলে কিন্তু আমাদের এখানে এই যে থার্সডে আসতেছে। এবং এরপরে যদি আমরা আরেকটা কোড লিখি যে উইডনেসডে, যে ডব্লিউইডি, যদি আমরা এইটা দিই তো সেক্ষেত্রে দেখুন এইটা কিন্তু আর প্রিন্ট হচ্ছে না। আর যদি আমরা ব্রেক ট্যাগ মুছে দিই তাহলে কিন্তু আমাদের এর পরেও কিন্তু যে কন্ডিশনগুলো রয়েছে সেগুলো কিন্তু হচ্ছে যে কী হচ্ছে, প্রিন্ট হচ্ছে, মানে আমাদের কন্ডিশনগুলো রান হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, যেখানে কন্ডিশন আমাদের চাই তো প্রত্যেকটার সাথে কী ব্যবহার করতে হবে, কেসের পরে ব্রেক ব্যবহার করতে হবে। কেসের পরে ব্রেক ব্যবহার না করলে আমাদের পরের কন্ডিশনগুলো একা একা রান করবে। তো সেক্ষেত্রে এখানে যদি আমরা এখন দিয়ে হচ্ছে যে থার্সডের জায়গায় হচ্ছে যে লাইক মন্ডে, আমাদের এই যে মানডের যে ইয়ে আছে ওইটা কিন্তু এই যে নিউ উইক স্টার্টেড, এই কন্ডিশনটা কিন্তু মিলে গেছে। আর এই কন্ডিশনটা মিলে গেছে, এখানে ব্রেকের কারণে কি করছে, ব্রেক করছে। আমরা যদি ব্রেকটা উঠাই দিই তাহলে দেখুন আমাদের পরের কন্ডিশনগুলোও কিন্তু রান করতেছে। তো সেক্ষেত্রে এই যে এখানে ব্রেক আছে, এখানে থেমে গেছে, এখানে ব্রেক নেই, পরে চলে আসছে। আর আমরা যদি ব্রেক ট্যাগ দিই তাহলে কিন্তু ওখানে থেমে যাবে। তো আমাদের কি করতে হবে, সুইচ কেসের জায়গায় আমরা যদি আরেকবার দেখি যে এখানে আমরা একটা ডে নিয়েছি, ডের একটা ভ্যালু দিয়েছি এবং সুইচের ভিতরে এই ডেকে ভেরিয়েবলকে পাস করে দিয়েছি, এখানে কেস নিয়েছি এবং প্রত্যেকটা কেসের ভিতরে আমাদেরকে কী ব্যবহার করতে হবে, ব্রেক ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা আসবো লুপ। লুপ হচ্ছে খুবই কার্যকরী একটা জিনিস। তো লুপ হচ্ছে বেশ কয়েক প্রকার থাকে, ফর লুপ, হোয়াইল লুপ, ডি হোয়াইল লুপ, তো এরকম বেশ কিছু অপশন থাকে। তো আমরা ফর লুপটাকে আগে দেখার চেষ্টা করব। তো ফর লুপের কারণে আমাদেরকে প্রথমে নিতে হবে ফর, এবং এই ফরের ভিতরে আমরা নিয়ে নেব হচ্ছে লেট, এবং লেটের মান নিলাম হচ্ছে আই। আপনি চাইলে এখানে লেটের মান এও নিতে পারেন, বিও নিতে পারেন, কিন্তু আই হচ্ছে স্ট্যান্ডার্ড, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। তো আই মানে সবাই ব্যবহার করে, তো আই দেখলে বুঝতে পারে। ওকে, আমরা ফরের ভিতরে আমরা কি নিলাম, লেটের একটা ভ্যালু নিলাম আই, এবং আয়ের মান নিলাম হচ্ছে এক, মানে আয়ের মান হচ্ছে এক। আমরা আয়ের মান 2 নিলে 2 করে যাবে, 1 করে নিলে 1 করে যাবে। এবং আমাদের যে আয় রয়েছে এই আইটা হচ্ছে আমাদের কি বলে, ইকুয়াল সাইন। এই আইটা হচ্ছে আমাদের 5-এর থেকে ছোট, 5-এর থেকে ছোট। আমরা যদি 5-এর সমান বা 5-এর থেকে ছোট, আমাদের যে আয় রয়েছে এটা হচ্ছে 5-এর সমান বা 5-এর ছোট আমরা যদি নিই, তাহলে কি হবে, যে আয়ের মান যেটা হবে ওইটা 5-এর থেকে ছোট হবে, 5-এর আর সমান হবে না। এরপরে আমাদেরকে বলতে হবে আই ঠিক কতবার করে যাবে। তো আমরা যদি নিয়ে হচ্ছে আই প্লাস প্লাস, মানে হচ্ছে এক 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 করে প্লাস হবে, এক এক করে ইমপ্রুভ হবে। ঠিক আছে, আমরা এখন এই কন্ডিশনের ভিতরে কার্লি ব্রেসেস নিয়ে নিলাম। এখানে এসে জাস্ট কনসোল ডট লগ নিলাম, এবং এই কনসোল ডট লগের ভিতরে আমরা যদি হচ্ছে আইকে প্রিন্ট করে দিই তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে যে কোথায় কি প্রবলেম হয়েছে, এক সেকেন্ড। ও সরি, সব তো ঠিকই আছে। হ্যাঁ, এই যে এখানে সরি, এইটা ভুল হয়ে গেছিলো, মানে আগে আমাদের এইটা নিতে হবে, এই যে এটা ঠিক আছে। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 5 পর্যন্ত গেছে। আমরা যদি এইটা উঠাই দিই তাহলে কিন্তু দেখেন আমাদের 4 পর্যন্ত গেছে, যে 5-এর থেকে ছোট, 5 এরা সমান হয়নি। আমরা ইকুয়াল দিয়ে নিলাম, ওকে 5 হয়ে গেল। আমরা যদি এইটার মান ধরেন 9 করে দিই তাহলে এই ওয়াইল লুপ 9 পর্যন্ত যাবে। তো আমরা যদি আরেকবার দেখার চেষ্টা করি, যে ফর লুপ চালানোর জন্য ফর নিলাম এবং এর ভিতরে নিলাম লেট, লেটের মান নাম দিলাম হচ্ছে আই, এবং আয়ের মান দিলাম হচ্ছে 1। এবং এর ভিতরে আপনি চাইলে এইটা হচ্ছে যে এভাবে ভেঙে ভেঙেও লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাকে যে এক লাইনে লিখতে হবে তা না, কিন্তু যেহেতু ছোট তাই এক লাইনে লিখলে ভালো হয়। লেট, আমরা এরপরে কি নিব, লেটের হচ্ছে যে অ্যাকচুয়ালি লেট কত বড় বা কি কার সমান এইটা নিব। তো সেক্ষেত্রে আমরা নিলাম হচ্ছে যে আমাদের লেট হচ্ছে 5-এর 6-এর থেকে ছোট, আমরা চাইলে হচ্ছে যে 6-এর থেকে বড় করে দিতে পারি। দেন আমরা এর ভিতরে লিখবো হচ্ছে যে সরি লেট না, এটা হচ্ছে যে আপনার আয় হবে। এই যে আয়, আমরা তো লেট হচ্ছে যে আগেই নিয়ে নিলাম, ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবলের নাম দিলাম আয় এবং আয়ের মান হচ্ছে 1, এবং এই যে আয় এটা হচ্ছে 6-এর থেকে আমরা বলতে পারি বড়। দেন এর ভিতরে আমরা লিখবো হচ্ছে যে আমাদের আই ঠিক কতবার করে যাবে। তো আমরা আই দিলাম হচ্ছে প্লাস প্লাস একবার করে যাবে। দেন এই যে ওকে, একটু প্রবলেম হয়ে গেছে, সরি।
ওকে, এই সরি সরি সব ঠিকই আছে, এইখানে এসে এই যে এখন ঠিক আছে। এখন যদি আমি কনসোল ডট লগ চালাই, হ্যাঁ কনসোল ডট লগের ভিতরে এখন যদি আমরা, ও সরি সরি লুপ হচ্ছে, আমি বলি আমরা যখন হচ্ছে যে আই সমান সমান এটা 6 থেকে বেশি দিছি, তো এই লুপটা মূলত অনেক বেশি চলে গেছে। সরি, ভুলে এই কাজটা করবেন না আপনার কম্পিউটারে, তাহলে কি হবে আপনার যে র্যাম রয়েছে ওইটার আবার ক্র্যাশ করতে পারে, কারণ ইনিশিয়ালি র্যামের উপর প্রচুর চাপ পড়তে পারে। তো সেই জায়গা থেকে আমি হচ্ছে যে মানে আমরা একটা নির্দিষ্ট মানের উপরে দিতে পারবো না, উপরে দিলে কি হবে সেটা তো ইনফিনিটি লুপ হয়ে যাবে। তো আমরা কি করব, সেই মানের থেকে কম দেওয়ার চেষ্টা করব। তো আমরা 6 এর কম দিলাম। তো এখন যদি আমরা কনসোল ডট লগের ভিতরে আই রান করি, তাহলে কি হবে, এই যে দেখুন 6, আমরা যদি এই মানটা করে দিই 9, তাহলে কিন্তু 9 হয়ে যাবে। তো এইটা ছিল মূলত আমাদের ফর লুপ। এবার আসি হচ্ছে আমরা ওয়াইল লুপের ভিতরে। তো ওয়াইল লুপের জন্য আমাদেরকে প্রথমে নিতে হবে লেট কাউন্ট। আমরা কাউন্ট বা কোনো একটা নাম দিলাম, যে লেট কাউন্ট বা নাম্বার যে কোনো একটা। তো আমি এখানে জাস্ট কাউন্ট নিয়ে দিলাম। লেট কাউন্ট সমান সমান আমি 0 করে দিলাম, মানে কাউন্ট হচ্ছে ইনিশিয়াল মান 0। এরপরে আমাদেরকে নিতে হবে হচ্ছে ওয়াইল। ওয়াইল যেহেতু আমরা ওয়াইল লুপ ব্যবহার করতেছি, তো ওয়াইলের ভিতরে আমরা পাস করবো হচ্ছে কাউন্ট। কাউন্ট হচ্ছে আমাদের ঠিক কত বড়, এই আগের মতোই, আমাদেরকে বেশি দেওয়া যাবে না। তো কাউন্ট হচ্ছে 3-এর থেকে কম, মানে 3-এর থেকে কম। আমাদের ইনিশিয়াল ভ্যালু কত, 0, আর কাউন্টের সর্বোচ্চ মান হচ্ছে 3-এর থেকে কম, ঠিক আছে। এরপরে আমরা যদি লিখি হচ্ছে কনসোল ডট লগ, এবং এর ভিতরে এসে আমরা যদি হচ্ছে যে কাউন্টটাকে, এই যে কাউন্ট রয়েছে সেইটাকে যদি এখানে দিয়ে দিই, যে এই যে কাউন্টটাকে এখানে ডিক্লেয়ার করে দিলাম, দেন আমাদেরকে কাউন্টটা ঠিক কিভাবে যাবে, তো আমরা এক এক করে দিলাম। কাউন্ট বানান আশা করি ঠিক আছে, COUNT, ওকে কাউন্ট বানান ঠিক আছে। এই যে দেখুন 0 1 1 2 2, তো এই যে হলো কি 3 বার যাবে, কিন্তু আমাদের যে কাউন্ট আছে সেইটা 3-এর থেকে কম হবে। আমরা যদি এখন এখানে ইকুয়াল সাইন দিয়ে দিই, তাহলে আমাদের কি হলো, 3 পর্যন্ত গেল। এইটা হচ্ছে মূলত ওয়াইল ওয়াইল লুপ যেটা রয়েছে, এইটা হচ্ছে ওয়াইল লুপ। তো আমি আরেকবার বলতে চেষ্টা করতে, আমরা ইনিশিয়ালি একটা কাউন্ট নিয়ে নিলাম ভেরিয়েবল, এবং এই ভেরিয়েবলের ইনিশিয়াল মান হচ্ছে 0, এবং ওয়াইল লুপ চালানোর জন্য ওয়াইল নিলাম, এবং এইখানে আমরা বললাম যে কাউন্ট হচ্ছে 3-এর থেকে, মানে 3-এর সমান বা 3-এর সমান কিন্তু 3-এর থেকে ছোট। দেন এখানে আমরা কনসোল ডট লগের ভিতরে হচ্ছে যে কাউন্ট নিয়ে নিলাম। দেন এর ভিতরে এসে আমরা হচ্ছে যে করে দিলাম, এখানে কাউন্ট প্লাস প্লাস যাবে। আমরা যদি দেখি, তো এই হচ্ছে সমস্যা, এটা আগে যেতে পরে দিলে একটা লুপ বেশি যাবে। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা আসি হচ্ছে ফর অফ লুপ অ্যারে সেরা, মানে ফর অফ যে লুপটা রয়েছে সেটা অ্যারের জন্য ভালো কাজ করে। মানে ওয়াইল লুপ ঠিক আছে আপনি অন্য জায়গায় ব্যবহার করলেন, কিন্তু ফর লুপ হচ্ছে অ্যারের ক্ষেত্রে সবচাইতে সেরা একটা ব্যবহার। তো জেসন ডাটা বা হচ্ছে মঙ্গোডিবি যে ডেটাবেস রয়েছে সেখানে ফর লুপটাই বেশি দেখা যায়, কারণ সেখানে অ্যারে বা অবজেক্ট ডেটাটাই বেশি দেখা যায়। তো আমরা যদি হচ্ছে যে অ্যারের জন্য ফর লুপকে ব্যবহার করতে চাই, তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমরা হচ্ছে যে একটা লেট কালার্স নামে একটা কি নিয়ে নিলাম, অ্যারে নিয়ে নিলাম বা ভেরিয়েবল নিয়ে নিলাম, এবং এই ভেরিয়েবলের ভিতরে আমরা কি করব, বেশ কিছু কি রাখবো, হচ্ছে ডেটা রাখবো। ওকে সরি, তো এর ভিতরে আমরা হচ্ছে যে ডেটা রাখলাম, প্রথমে কালারের নাম দিলাম রেড, দেন হচ্ছে যে হোয়াইট, দেন হচ্ছে যে ব্ল্যাক। তো এখানে আমরা 3টা কালার নিয়ে নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে একটা অ্যারে, তো এই ডেটা টাইপের নাম হচ্ছে অ্যারে, যেটা আমরা প্রথমেই দেখে আসছি। দেন এখন যদি আমরা এখানে ফর লুপ চালাইতে চাই, তো ফর লুপ চালানোর জন্য যেমনটা আমরা দেখে আসলাম ফর, এবং এই যে কালার্স রয়েছে, আগে আমরা কি নিলাম, যে লেট সমান সমান আই, সেই জায়গায় আমরা কি নিব, কালার নিব। তো আমরা জাস্ট হচ্ছে যে কি নিলাম, লেট কালার্স অফ কালার্স। এই যে কালার রয়েছে এইটা হচ্ছে কালার্স, মানে অনেকগুলো কালার্স, বহু বচন, হ্যাঁ। আর কালার কেন নিলাম, কারণ হচ্ছে কালার্সের ভিতর থেকে একটা কালারকে পিক করব, সেটা হচ্ছে কালার। ওকে, আমরা তার সবগুলো পিক করবো না, একটা একটা করে পিক করবো। এই জন্য আমরা বললাম লেট কালার অফ কালার্স, মানে এই কালার্সের ভিতর থেকে আমরা কালারকে পিক করবো, যার জন্য লিখলাম লেট কালার অফ কালার। এখানে যদি সিটিস থাকতো তাহলে আমরা কি লিখতাম, লেট সিটি অফ সিটিস, ঠিক আছে না, মানে বহু বচনকে এক বচন করে তার ভিতর থেকে, বহু বচনের ভিতর থেকে এক বচন নেওয়া হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। এর ভিতরে আমরা হচ্ছে যে চলে আসলাম, এবার আমরা যে লুপের যে কন্ডিশন রয়েছে সেটা চালাইতে হবে। তো সেই জায়গায় এসে আমরা লিখলাম হচ্ছে কনসোল ডট লগ, এবং এই কনসোল ডট লগের ভিতরে আমরা কাকে পাস করব, কালারকে পাস করব, ঠিক আছে। এই যে দেখুন আমাদের কিন্তু সবগুলো চলে আসছে, আমাদের কিন্তু প্রিন্ট করা লাগেনি। আমরা যদি ধরুন এই যে এইখানে এসে প্রিন্ট করি যে কনসোল ডট লগ, এবং এর ভিতরে যদি বলে দিই যে কালার্স, তাহলে কিন্তু আমাদের দেখুন এই অ্যারে আকারেই কি হচ্ছে, প্রিন্ট হচ্ছে। আমাদের অ্যারেটা কিন্তু ডেটা আকারে প্রিন্ট হচ্ছে না। আমরা যদি একটা লুপ চালাই,
এই যে ফর লেট কালার অফ কালার্স, এবং এর ভিতরে কনসোল ডট লগে কালারটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা যদি দেখি হচ্ছে যে আমরা যেমনটা দেখলাম অবজেক্টের ক্ষেত্রে কিভাবে ফর লুপটা ব্যবহার হবে। তো ফর লুপ ব্যবহার করার জন্য আমরা যদি লিখি যে লেট একটা পার্সন নিলাম, যেখানে পার্সনের বেশ কিছু ডেটা থাকবে, এবং নাক চুলকাচ্ছে কাহিনী কি। তো এর ভিতরে আমরা লিখলাম হচ্ছে নেম, আমরা এখানে নেম দিলাম হচ্ছে সিম্পলি জাস্ট মাহমুদ। দেন এইখানে আমরা দিলাম হচ্ছে যে এইজ, এবং এইজের ভিতর দিলাম হচ্ছে যে জাস্ট 20, সরি স্ট্রিং দিব না, আমি এটাকে ডেটা টাইপ দিব। দেন এরপরে দিব হচ্ছে আমরা সিটি বা সিটিস দিলে তো বহু বছর হয়ে যাবে, আমরা হচ্ছে সিটি দিব। সিটি দিলাম হচ্ছে বগুড়া, যেটা আমার হোম ডিস্ট্রিক্ট। এবং এই যে অবজেক্ট রয়েছে এটা কি, এটা একটা অবজেক্ট ডেটা, হ্যাঁ অবজেক্ট ডেটা। দেন এই যে পার্সন রয়েছে, তো আমরা এখানে ফর লুপ চালানোর জন্য সিম্পল একটা ফর নিব। দেন এর ভিতরে কি নিব, লেট নিয়ে কি নিব, কি ইন পার্সন। এখানে কিন্তু দেখেন কালার্স কিন্তু সবগুলোই কালার, হ্যাঁ লাল কালার নীল কালার, কিন্তু এই যে পার্সনের ভিতরে সবগুলোই কিন্তু আর নাম না, যেহেতু আমার ব্যক্তিগত বা এই যে পার্সন রয়েছে তার যে সমস্ত ডেটাগুলো এখানে রয়েছে, সেই ডেটার জন্য আমরা কি নিব, লেট কি, মানে এখানে নেম একটা কি, এজ একটা কি, সিটি একটা কি, তো আমরা লেট কি ইন পার্সন, যে পার্সনের মধ্যেকার আমরা কি নিব, কি নিব। এখন এখানে যদি আমরা ইয়া করি যে কনসোল ডট লগ, এবং এই কনসোল ডট লগের ভিতরে আমরা যদি লিখি যে আমরা একটু করার চেষ্টা করি যে এখানে একটা যে কি বলে এটা ট্যাবের উপরে যে স্ক্যাপ বাটনের নিচে যেটা থাকে এইখান থেকে এটা নিয়ে নিলাম। এর ভিতরে আমরা যদি ডলার সাইন দেই, কারণ আমরা এখানে স্ট্রিং আর দুইটা ভ্যালুকে একসাথে যেহেতু অ্যাক্সেস করতে চাচ্ছি, তো দুইটা ভ্যালুকে একসাথে, একটা ভ্যালুকে অ্যাক্সেস করতে চাইলে আমরা যদি এখানে যে সিম্পলি কি দিয়ে দিই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সরি কি হলো, সরি কি যদি আমরা দিয়ে দেখি এই যে এখানে কি, তো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই যে ট্যাবের নিচে থেকে বা ট্যাবের উপরে যেটা রয়েছে সেটাতে প্রেস করা লাগতেছে, এবং সেইখানে প্রেস করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে 3টা 4টা থাকার কারণে এখানে 3টা আমাদের দেখাচ্ছে। তো এখানে আমরা নিব হচ্ছে যে, আচ্ছা এখানে কি দিলে তো আসার কথা, হ্যাঁ এই যে কি দিলে, এই যে দেখুন আমরা যদি শুধু কি দিই তাহলে হচ্ছে যে এই যে নেম সিটি এগুলো আসতেছে, কিন্তু আমরা চাচ্ছি পার্সনের কি নিতে। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, পার্সন, এই যে পার্সনের ভিতরে অ্যাক্সেস করলাম, এই যে পার্সনের ভিতরে অ্যাক্সেস করলে পুরো পার্সনটাই কিন্তু 3বার করে প্রিন্ট হচ্ছে। তো আমরা পার্সনের ভিতর থেকে আমরা যদি কি দেই তাহলে আমরা কিন্তু হচ্ছে এই যে পার্সনের যে ডেটা রয়েছে সেইটা শুধুমাত্র দেখতে পাচ্ছি, নট নেসেসারি তার নাম, তার এইজ, তার যে হোম ডিস্ট্রিক্ট বা সিটি সেটা দেখতে পাচ্ছি না, আমরা শুধু ওই ডেটাটা দেখতে চাচ্ছি। তো আমরা চাচ্ছি দুইটা একসাথে, মানে আমরা যদি শুধু কি দেই, দেখেন আমরা যদি শুধু কি দেই তাহলে কি আসে, যে এই যে নেম এজ এগুলো আসে, কিন্তু এগুলোর ভ্যালু আসে না। আর যদি পার্সন দিয়ে কি দেই তাহলে শুধু এগুলোর ভ্যালু আসে, নেম আসে না। তো আমরা চাচ্ছি একাধিক ডেটাকে একসাথে অ্যাক্সেস করার জন্য। তো ট্যাবের উপরে যে চিহ্নটা রয়েছে, আমার নাম মনে নাই, নর্মালি রেকর্ডিংয়ের সময় নাম মনে থাকে না, এটা দেওয়ার পরে আমরা হচ্ছে ডলার সাইন দিব, মানে ইউএস ডলারের যে সাইন রয়েছে সেইটা দিব। দেওয়ার পরে আমরা যখনই হচ্ছে এখানে কি লিখব, লেখার পর এখানে হচ্ছে আমাদের এই যে ডলার সাইনের সাথে এই যে কার্লি ব্রেসেস ব্যবহার করতে হবে, তাহলে আমরা দেখুন এখানে কি দেখতে পাচ্ছি। দেন এর ভিতরে আমরা দিব হচ্ছে যে একটা এই যে সেমি ক্লোন দিব, যেন হচ্ছে যে সুন্দরভাবে দেখা যায়। এই যে এখানে দেখুন নেম সিটি এজ এগুলো আসে। এখন এখানে আমরা ডাইনামিক্যালি ভ্যালুটা বসাবো। তো ভ্যালুটা বসানোর জন্য সেমভাবে আমরা কি করবো, ডলার সাইন দেবো, যেহেতু ওই চিহ্নটা আমরা আগেই দিয়ে রাখছি। তারপর হচ্ছে কার্লি ব্রেসেস, এরপরে আমরা দিব হচ্ছে পার্সন, দেন হচ্ছে যে আমরা ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট, এবং এর ভিতরে বলে দিব কি। এই যে আমরা যদি এর ভিতরে এখন হচ্ছে যে কি বলে দিই তাহলে কিন্তু, ও সরি এখানে একটা ব্র্যাকেট মিস গেছে, ওকে কি বলে দিই, এই যে দেখুন এখন কিন্তু আমাদের যে অবজেক্ট যেটা রয়েছে সেটা কিন্তু সুন্দরভাবে এখানে দেখাচ্ছে যে নেম মাহমুদ, এজ 21, সিটি বগুড়া, এগুলো কিন্তু সব ক্লিয়ারলি দেখা যাচ্ছে, আর কোনো প্রবলেম হচ্ছে না। এবার আসুন আমরা হচ্ছে যে শিখবো হচ্ছে ফাংশনস, রেগুলার, অ্যারো, এবং হচ্ছে হায়ার অর্ডার। আমরা প্রথম দিকে আপনি যদি খেয়াল করেন যে আমরা ফাংশনের কথা বলছিলাম, যেখানে হচ্ছে ডেটা টাইপের মধ্যে আমরা ভেরিয়েবলের ভিতরে ফাংশনকে স্টোর করছিলাম, তখন বলছিলাম যে ফাংশন সম্পর্কে আমরা পরে জানবো। তো ফাংশন হলো পূর্ণ ব্যবহারযোগ্য কোডের ব্লক, এটি জাভাস্ক্রিপ্টের কিন্তু মূল ভিত্তি। তো ফাংশন মোটামুটি 3 প্রকার, রেগুলার, অ্যারো, এবং হায়ার অর্ডার। তো আমরা প্রথমে দেখার চেষ্টা করবো হচ্ছে রেগুলার ফাংশন। তো রেগুলার ফাংশন, ও আর আমরা আরেকটু পরে এই বিষয়গুলো জানবো। তো প্রথমে হচ্ছে আমরা ফাংশন সম্পর্কে জানি। তো ফাংশন লেখার জন্য অবশ্যই আমাদের ফাংশন কিওয়ার্ড ব্যবহার করতে হয়। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে গোলাইনের ক্ষেত্রে এফইউএনসি ব্যবহার করা লাগে, এবং এফইউএনসি লিখলে গোলাইনে ফাংশনটা কাজ করে। পাইথনের ক্ষেত্রে ডিফ লেখা লাগে। তো এগুলো মূলত কিওয়ার্ড, কিন্তু ফাংশন মূলত কাজ একই। তো জাভাস্ক্রিপ্টে ফাংশনে
ফাংশনই লিখতে হয়, দেন হচ্ছে ফাংশন অবশ্যই একটা নাম দিতে হবে। তো আমরা এখানে দিলাম গ্রিট ইউজার, এটা একটা ফাংশনের নাম, বা আপনি ফাংশনের নাম দিলেন ফার্স্ট নেম, তাও এটাও একটা ফাংশনের নাম। প্রত্যেকটা নাম আলাদা আলাদা হতে পারে, আলাদা আলাদা হতে হবে। এবং ক্যামেল কেস বিষয়টা কি, প্রথম অক্ষর যেটা রয়েছে ওইটা ছোট হাতের হতে হবে, তারপরেরগুলো বড় হাতের দিতে হবে। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ক্যামেল কেসের নিয়ম। আরেকটা হচ্ছে স্নেক কেস, যেটা পাইথনে দেখা যায়। তো ক্যামেল কেস এভাবে লিখতে হয়, তো ক্যামেল কেস লেখার চেষ্টা করবেন। দেন এর ভিতরে আমরা ফাংশনের ফার্স্ট ব্রেকেট দিয়ে নামটা দিয়ে দিলাম, দেন হচ্ছে আমরা কালি ব্রেসেস দিয়ে ফাংশনের যে এরিয়া আছে সেইটা দিয়ে দিলাম। তো এখানে আমরা জাস্ট সিম্পলি রিটার্ন করে দিলাম, একটা ভ্যালুকে রিটার্ন করে দিলাম, এবং এই ভ্যালুটা দিয়ে দিলাম হচ্ছে যে সিম্পলি ধরুন একটা স্ট্রিং, যে হ্যালো, কটা বাজে না, ওকে 24 বাজে, সময় আছে। তো হ্যালো দিয়ে দিলাম। এখন এই ফাংশনটা আমরা লিখছি, এখানে কিন্তু কিছু হচ্ছে না। ফাংশন তিনভাবে কাজ করে। একটা ফাংশন যে হচ্ছে যে অটোমেটিক পেজ লোড হওয়ার পরে কাজ করে, একটা ফাংশন যে ইউজারের ইন্টারাক্টের উপরে কাজ করে, আরেকটা ফাংশন যে টাইমের উপর ভিত্তি করে কাজ করে। ইউজার ইন্টারাক্টের উপরে কি, ধরুন একটা বাটনে ক্লিক করলেন, সে কোনো একটা পপ আপ দেখলো, এটা হচ্ছে ইউজারের সাথে কাজ করলো। আরেকটা ফাংশন হচ্ছে যেটা পেজ লোড হওয়ার সাথে সাথে কাজ করে, যে পেজ লোড হয়ে গেল ওই ফাংশন রান করে দিল। আরেকটা ফাংশন কাজ করে, সেটা হচ্ছে আপনি টাইম সেট করে দিলেন যে এই ফাংশনটা 30 সেকেন্ড 3 সেকেন্ড পর কাজ করবে, বা আপনি রুলস করে দিলেন যে আগের ফাংশন ট্রিগার্ড হওয়ার পর এই ফাংশনটা রান করবে। তো ফাংশন তিনভাবে কাজ করে, এই বিষয়টা মাথায় রাখবেন। তো আমরা এখন যে ফাংশনটা কাজ করব, এটা পেজ লোড হওয়ার সাথে সাথে কাজ করবে। তো এই যে ফাংশন রয়েছে, এই ফাংশনে আমরা কোড লিখছি হ্যালো, কিন্তু এই পাশে কিন্তু আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। বা রিটার্নের জায়গাতে আমি যদি লিখি হচ্ছে কনসোল ডট লগ, এর ভিতরে যদি আমি লিখি হচ্ছে যে হ্যালো, তাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। নর্মালি এটা যদি আমরা ফাংশনের বাইরে নিয়ে আসি, তাহলে কিন্তু এই পাশে আমরা হ্যালো দেখতে পাচ্ছি, কিন্তু ফাংশনের ভিতরে থাকার পরে ফাংশন কেন কাজ করতেছে না? কারণ এই ফাংশনটা আমরা লিখছি, কিন্তু ফাংশনকে বলিনি যে তুমি ইউজারের ইন্টারাক্টের সাথে কাজ করবা, না তুমি হচ্ছে যে পেজ লোড হওয়ার সাথে সাথে কাজ করবা, না তুমি হচ্ছে যে একটা নির্দিষ্ট টাইম পর ট্রিগার্ড হয়ে কাজ করবা। তো এই ফাংশনটা আমরা যদি বলি যে পেজ লোড হওয়ার সাথে সাথে কাজ করবে, তাহলে আমাদের জাস্ট সিম্পলি ফাংশনের নাম এবং এই যে ব্র্যাকেট দিয়ে এখানে কল করে দিতে হবে। ফাংশনকে কল করে দিলাম, ফাংশন কিন্তু অটোমেটিক কাজ করলো। এখন যদি আমি হচ্ছে যে ফাংশনের HTML এর ভিতরে আইডি দিয়ে ক্লাস দিয়ে সেই ফাংশনটাকে ধরে নিয়ে আসি, বাটনে ক্লিক হওয়ার পর ফাংশন রান করবে। আর আমরা যদি এখানে টাইমার সেট করে দিই, যে সেট টাইম আউট, তাহলে কিন্তু বা সেট ইন্টারভাল যে টাইমগুলো রয়েছে সেই টাইমের মাধ্যমে কাজ করবে। এটা হচ্ছে আমরা ফাংশনকে কল করে দিলাম এবং ফাংশন কী করলো, কাজ করলো। দেন এরপরে আমরা আসি হচ্ছে ফাংশন এক্সপ্রেশন বা ভেরিয়েবলে স্টোর করা। যে এইভাবে যে আমরা একটা ফাংশন লিখলাম, এই ফাংশনটাকে আমরা হচ্ছে যে আরেকভাবে লিখতে পারবো, সেটা হচ্ছে যে ফাংশন একটা ভেরিয়েবল আমরা কি দেখেছি যে লেট নেম সমান সমান যেই ভ্যালুটা দিব, এইটা হচ্ছে একটা ভেরিয়েবল, ঠিক আছে না? তো এই ভেরিয়েবলের ভিতরে আমরা হচ্ছে যে এবার একটা ফাংশনকে নিব। তো এই জন্য আমরা কনস্ট নিচ্ছি, কারণ আমরা চাচ্ছি না ফাংশনটা পরবর্তীতে কোনোভাবে চেঞ্জ করা যায়। তো অ্যাড নাম্বার নিয়ে নিলাম, নাম্বারস নিয়ে নিলাম বহু বচন। দেন হচ্ছে যে আমরা একটা ফাংশনকে চালালাম, এই ফাংশনের লিখে নিলাম। এবং এই ফাংশনে কিন্তু কোনো নাম দিতে হবে না। কেন? আমরা যখন কোনো ফাংশন লিখি, ওই ফাংশনের নাম দিই কেন? যেন পরবর্তীতে ওই ফাংশনকে আমরা কল করতে পারি। আর আমরা যখন ভেরিয়েবলের ভিতরে ফাংশনটা নিব, এই ফাংশনটা শুধুমাত্র এই ভেরিয়েবলের ভিতরেই কাজ করবে, বাইরে আর কোথাও কাজ করবে না, যার জন্য এই ফাংশনের কোনো নামই দিতে হবে না। এই ফাংশনকে অ্যাক্সেস করার জন্য আমাদেরকে অ্যাড নাম্বারস যে ভেরিয়েবল রয়েছে সেইটার মাধ্যমে এই ফাংশনের সাথে কন্ট্যাক্ট করতে হবে। তো এই ফাংশনের আমরা কার্লি ব্রেসেস দিয়ে এরিয়া ডিসাইড করে দিলাম। আমরা জাস্ট হচ্ছে রিটার্ন করে দিলাম a প্লাস বি, যে এখানে অন হয়ে গেছে, যে এ এবং বি কে যোগ করে দাও, কিন্তু এ এবং বি এর মান কিন্তু এই ফাংশনের কাছে নাই। তো আমরা যদি এখন লিখি হচ্ছে কনসোল ডট লগ, যে এই ফাংশনটাকে আমরা এই ভেরিয়েবলের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবো, আমরা যদি করি তাহলে আমাদেরকে দেখাবে ফাংশন অ্যাডস নাম্বার, এই ফাংশনের নামটাই দেখাবে। কিন্তু মজার বিষয় হলো, আমরা যদি এই যে এখানে এ এবং বি কে পাস করে দিই, এই যে এই ফাংশনের ভিতরে যে এ বি রয়েছে, এইটা মূলত এইখান থেকে যাবে। তো আমরা যদি এই ফাংশনের ভিতরে এই বিটাকে পাস করে দিই এবং এই বি এর যে মান রয়েছে, এই নাম্বারটা এই মানটা আমরা যদি ওকে প্রোভাইড করতে চাই, তো সে এখানে আমরা যদি দেখি নান দেখাচ্ছে কেন, কারণ এ এবং বি এর কোনো মান এখানে অ্যাকচুয়ালি নাই। তো আমরা যদি সিম্পলি এর ভিতরে গিয়ে লিখে দিই 10, যেটা প্রথমে এ এবং বি, সেটা হচ্ছে বি, তাহলে কিন্তু 30 হয়ে গেল। এখানে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু বিয়োগ হয়ে যাবে। মানে আমরা এখানে যে নাম্বারটি ইনপুট দিব, এই নাম্বারটা এই ভেরিয়েবলের মাধ্যমে এই ফাংশনের এই যে এখান থেকে পাস হয়ে এইখানে চলে যাবে, এবং সেইটাই হচ্ছে আমাদেরকে রিটার্ন করবে, এবং এইটা কনসোল ডট লগে প্রিন্ট হবে। এরপরে আমরা আসি হচ্ছে অ্যারো ফাংশন, যেটা হচ্ছে ES6 আসছে। অ্যারো ফাংশন সংক্ষিপ্ত সিনট্যাক্স বলতে পারেন। তো আমরা এখানে একটা কনস্ট নিলাম এবং কনস্টের ভিতরে মাল্টিপ্লাই দিলাম। তো মাল্টিপ্লাই মানে হচ্ছে যে গুণ করা। তো ইকুয়াল মাল্টিপ্লাই ভেরিয়েবলের ভিতরে আমরা নিলাম হচ্ছে এ এবং বি, এ এবং বি এ মান নিলাম।
এ এবং বি এর যে আমরা মানটা নিলাম এই মানটাকে আমরা হচ্ছে যে এখানে ইকুয়াল সাইন দিয়ে হচ্ছে যে বলে দিব এ গুণন বি। এ এবং বি এটা হচ্ছে এ বিকে গুণ করে, যেটা হচ্ছে অ্যারো ফাংশন, মানে এই ফাংশনের কোনো নাম নেই। অ্যারো ফাংশনটা কিভাবে কাজ করে, নর্মালি আপনি এখানে কি করলেন, একটা ফাংশন কিওয়ার্ড নিলেন, নিয়ে ফাংশনটাকে রান করলেন। অ্যারো ফাংশন মূলত হচ্ছে যে যার কোনো প্রকার আপনার কি থাকে না, মানে অ্যারো ফাংশন যে ও অ্যানোনোমাস বলতে পারেন। আমরা এখানে সিম্পলি জাস্ট হচ্ছে যে ইয়ে দিলাম এবং এর ভিতরে মানে মাল্টিপ্লাই ইকুয়াল হচ্ছে যে আমাদের এ এবং বি এর মান, দেন হচ্ছে যে আমরা এই যে এইটার মাধ্যমে আমরা অ্যারো ফাংশনকে ট্রিগার করলাম এবং এই অ্যারো ফাংশনের ভিতরে এ এবং বি কে গুণ করে দিলাম। এ বি কে কিন্তু মাল্টিপ্লাইয়ের ভিতরে হোল্ড করবে এবং এ ও বি এর কার্যক্রম এই ফাংশনের ভিতরে হবে। দেন এখন যদি আমরা আসি এখানে জাস্ট সিম্পলি স্পেস দিয়ে দিলাম জাস্ট ফর গুড লুকিং। ওকে, দেন এখানে আমরা যদি কনসোল ডট লগ করে দিই, কনসোল ডট লগের ভিতরে আমরা এই যে মাল্টিপ্লাই রয়েছে এই মাল্টিপ্লাইকে অ্যাক্সেস করার জন্য আমরা এখান থেকে ভ্যালু একটা প্রোভাইড করব, যে এর ভিতরে আমরা ভ্যালু প্রোভাইড করবো এ 4 এবং 5, 4 হচ্ছে এ এবং 6 হচ্ছে বি এর মান। আমরা যদি দেখি এখানে কিন্তু গুণ হয়ে 24 হয়ে গেছে, অ্যানোনিমাস ফাংশন। এখানে মূলত কাজটা কি হয়েছে, এই যে এখানে একটা ভেরিয়েবল মাল্টিপ্লাই, এই মাল্টিপ্লাইয়ের মান হচ্ছে যে আমরা যেমনটা দেখতেছি এখানে একটা ফাংশন, এই যে অ্যানোনিমাস ফাংশন, এইটা কিন্তু একটা ভেরিয়েবল এবং এতটুকু হচ্ছে অ্যানোনিমাস ফাংশন, যে ফাংশন আপনার কোনো নাম নেই, জাস্ট হচ্ছে যে ব্র্যাকেট দিলেন, দেন হচ্ছে যে সমান সমান দিয়ে দিলেন, দেন হচ্ছে যে গ্রেটার দেন অ্যানোনিমাস ফাংশন রান করেছে। এখানে যদি আমরা দেখি এ ইজ নট ডিফাইন্ড, এই যে এ রয়েছে এ কিন্তু ডিফাইন্ড না, কারণ এ কে আমরা পাস করিনি। এই যে এ এবং এই যে বি আমরা পাস করে দিলাম ফাংশনের ভিতরে, এখন কিন্তু রান করেছে। তো এগুলো যদি আমরা কেটে দিই তাহলে শুধুমাত্র 24 দেখতে পাবো, ঠিক আছে। এরপরে আমরা আসবো হচ্ছে যে কি বলে ডিফল্ট প্যারামিটার ES6 এর যে ডিফল্ট প্যারামিটারস রয়েছে সেটা সম্পর্কে জানবো। আমরা এখানে একটা ফাংশন লিখলাম এবং এই ফাংশনের ভিতর দিলাম হচ্ছে ওয়েলকাম মেসেজ। এই ওয়েলকাম মেসেজ ফাংশনের ভিতরে আমরা হচ্ছে যে বিষয়টা করব সেটা হচ্ছে এই যে এখান থেকে এই ফাংশনের যে রয়েছে এরিয়া রয়েছে সেটা ডিফাইন করে দিলাম, দিয়ে এখানে আমরা রিটার্ন করব। রিটার্ন কি করব, রিটার্ন করতে যাচ্ছি যে হ্যালো, আমরা এর আগে দেখছি যে মাল্টিপল ভেরিয়েবল বা মাল্টিপল ডেটা নিয়ে কাজ করতে চাইলে এই যে ট্যাবের উপরে যে বাটনটা রয়েছে ওইটা দিয়ে কাজ করা লাগে। তো এখানে আমরা লিখলাম হ্যালো, যেটা একটা স্ট্রিং, দেন হচ্ছে এখানে আমরা ডলার সাইন নিব, ডলার সাইনের সাথে এই যে থার্ড কার্লি ব্রেসেসটা নিব, নিয়ে এখানে আমরা বলবো হচ্ছে হ্যালো ইউজারের নেম। তো আমরা এখানে দিলাম নেম এবং নেমের পরে আমরা বলবো হচ্ছে যে হ্যালো ইউর, শুধু জাস্ট বলবো যে ইউর, মানে ইউর মানে তোমার। ওকে, তো এখানে আমরা আরেকটা ডেটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা ডলার সাইন দেন এর ভিতরে লিখলাম হচ্ছে ল্যাং বলতে ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছি, যে ইউর ল্যাঙ্গুয়েজ ইজ ইউর ল্যাঙ্গুয়েজ। আমরা জাস্ট এখানে লিখলাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ, এই ল্যাঙ্গের মধ্যে দিয়ে আমাদের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা প্যারামিটারটা পাস হবে। তো এই যে ল্যাঙ্গুয়েজ এবং যে নেম এই দুটো কই থেকে আসবে, এই দুটো আমাদের এইখান থেকে পাস করতে হবে। কিভাবে পাস করতে হবে, তো পাস করা খুবই সিম্পল, এখানে নেম এবং এইখানে আমরা জাস্ট হচ্ছে যে ল্যাং দিয়ে দিব, তাহলেই কিন্তু এই ডেটাটা পাস হয়ে যাবে। আমরা চাইলে এই যে কনসোল ডট লগ লিখে এর ভিতর থেকে আমরা যদি হচ্ছে যে কি করি, এই যে ডেটা রয়েছে এই ডেটাকে যে হ্যালো মেসেজের ভিতরে আমরা যদি বলে দিই যে নাম দিলাম সিম্পলি মাহমুদ এবং এরপরে আমরা আরেকটা ডেটা দিয়ে দিলাম জাভাস্ক্রিপ্ট, তাহলে কিন্তু আমাদের এই আমরা যেহেতু ডিফল্ট যে ইয়ের রয়েছে কি বলে, আমরা ডিফল্ট প্যারামিটারে রয়েছে, তো ডিফল্ট প্যারামিটারে এই সিস্টেমটা কাজ করবে না। তো আমাদেরকে কি করতে হবে, ডিফল্ট প্যারামিটারে ভ্যালুটা ওখানেই প্রোভাইড করে দিতে হবে। তো আমরা নেম সমান সমান দিলাম হচ্ছে মাহমুদ এবং ল্যাঙ্গুয়েজ সমান সমান দিয়ে রাখলাম হচ্ছে যে জাভা স্ক্রিপ্ট। আমরা যদি এই কাজটা করি, কি সমস্যা হলো, এভরিথিং ইজ লুকিং গুড, সো হোয়াট ইজ দ্য প্রবলেম ম্যান, ওয়েলকাম ফাংশন নেম রিটার্ন জাস্ট প্যারামিটার করে দিয়েছি, বলছে জাভাস্ক্রিপ্ট এখানে সমস্যা করছে। এখানে তো জাভাস্ক্রিপ্ট সমস্যা করার কথা না, কারণ ফাংশন রিটার্ন, আমি যদি এক্সাম্পল কোডটাকে এখানে নিয়ে আসার চেষ্টা করি, তারপরে বলছে জাভাস্ক্রিপ্ট ইজ এ প্রবলেম, সরি এই যে এটা রয়েছে এটার সাথে একটু প্রবলেম হলেও হতে পারে। আমরা যদি কনস্টে থেকে ওয়েলকাম মেসেজটাকে অ্যাক্সেস করার ট্রাই করি, তারপরেও আমরা দেখতে পাচ্ছি একটা এরর দিচ্ছে। সো এই প্রবলেমটা মূলত ES6 এর যে প্রবলেমটা এইটার সাথে,
আমি এটাকে স্কিপ করার চেষ্টা করি, আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এইখানে আমরা নর্মালি কি করতাম, এই যে কনসোল ডট লগের ভিতর থেকে ভ্যালু কিন্তু পাস করছে, এই যে 4, এই 5, এই যে এই এ এবং বি কি করছে, গ্রহণ করছে। কিন্তু এক্ষেত্রে আমরা কি করলাম, এই যে ফাংশনের ভিতরে রয়েছে নেমটা কিন্তু এই যে প্যারামিটারের ভিতরেই বলে দেওয়া আছে, যার কারণে হচ্ছে যে ও কি করতেছে, প্যারামিটারের ভিতরে ওখানে বলে দেওয়ার কারণেই ও মূলত, আমরা এখানে ব্র্যাকেট না এখানে দিয়েও কাজে না, আচ্ছা যাই হোক স্কিপ করি। তো এর ভিতরে বলে দিচ্ছি এবং এখান থেকে অ্যাক্সেস করতেছি, আমরা শুধু এই ফাংশনটাকে ট্রিগার্ড করতেছি আর আমরা হচ্ছে কি পাবো, একটা অ্যান্সার পাবো। তো এই যে অনলাইন এডিটর রয়েছে এখানে ES6 এর প্রবলেম রয়েছে, মানে ES6 কাজ করে না, কারণ জাভাস্ক্রিপ্ট ES5, ES6, ES22, 2020 এরকম কিছু ভার্সনের কারণে এরকম হতে পারে, সমস্যা নাই। আর তারপরে আমরা আসি, সেটা হচ্ছে রিস্ট প্যারামিটার বা অসীম আর্গুমেন্ট, যে আর্গুমেন্টের শেষ নাই, অসীম। তো এখানে এসে আমরা যদি লিখি হচ্ছে যে ফাংশন লেখার পরে আমরা যদি বলি যে সাম অল, তো এই যে সাম অল ফাংশন রয়েছে, এই ফাংশন নামে একটা সাম অল নামে একটা ফাংশন তুললাম এবং এই ফাংশনের ভিতরে এসে আমরা বললাম যে রিটার্ন করো, কি রিটার্ন করো, নর্মালি চাচ্ছি যে তুমি RUTRN রিটার্ন, ওকে, তুমি রিটার্ন করো একটা নাম্বারস, তো একটা নাম্বার সে রিটার্ন করবে, আমরা কিন্তু জানি না সেই নাম্বারটা কি বা কিভাবে হবে। তো আমরা যেটা করতে চাচ্ছি যে লিস্ট অফ প্যারামিটার, তো এখানে আমরা ফাংশন নিলাম সাম অল নামে এবং এখানে রিটার্নস করতে চাচ্ছি নাম্বারস দিয়ে, নাম্বারটাকে আমরা রিডিউস করব, যে অনেকগুলো নাম্বার থাকবে মানে অসীম আর্গুমেন্ট, তার ভিতর থেকে সে হচ্ছে যে একটা আর্গুমেন্ট দিবে, তো সেই ক্ষেত্রে আমরা রিডিউস করব মানে অনেকগুলো নাম্বার। তো আমি বোঝার সুবিধার্থে আগে হচ্ছে যে কনসোল ডট লগের ভিতরে লিখে নিয়ে হচ্ছে যে এখানে আমরা লিখে নিলাম হচ্ছে সাম অল, এবং সাম অলের ভিতরে আমরা পাস করব হচ্ছে 1 2 3 4 5। তো এই যে অসীম যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারের ভিতর থেকেই সে মূলত নাম্বারটা পিক করবে। তো সেই কারণে আমরা কি করব, রিডিউস করব, মানে অনেকগুলো নাম্বার রয়েছে তার ভিতর থেকে রিডিউস করব, রিডিউস কিওয়ার্ডের মাধ্যমে। এই রিডিউসের ভিতরে আবার আমরা আরেকটা চালাবো, সেটা হচ্ছে টোটাল নাম্বার ঠিক কতটা রয়েছে, যে সাম করব মানে সবগুলো নাম্বারে যে যোগফল বা যেটা বলেন, আমরা সেটা করার জন্য আমরা কি করব, টোটাল চালাবো, টোটাল এবং নাম চালাবো, নাম চালিয়ে এর ভিতরে আমরা হচ্ছে যে একটা অ্যানোনিমাস ফাংশনকে ট্রিগার করে দিলাম। এই যে অ্যানোনিমাস ফাংশন রয়েছে আমরা কি করলাম, এখানে হচ্ছে যে একটা রিডিউস নিলাম, এই যে নাম্বারস ডট রিডিউস নিলাম, এই রিডিউসের ভিতরে আবার হচ্ছে আমরা একটা অ্যানোনিমাস ফাংশনকে ট্রিগার করলাম। এই অ্যানোনিমাস ফাংশনের ভিতরে আমরা পাস করব হচ্ছে টোটাল নাম্বার এবং হচ্ছে নাম পাস করব, এবং এই অ্যানোনিমাস ফাংশনের ভিতরে আমরা টোটাল প্লাস হচ্ছে যে নাম রয়েছে সেটাকে কি করে দিব, যোগ করে দিব, এবং শেষে দিব হচ্ছে কমা দিয়ে 0। এখানে বলতেছে যে রেফারেন্স নাম্বারস ইজ নট ডিফাইন্ড, কেন, কারণ এই যে নাম্বারসটা এইখানে আসবে, মানে আমি বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করতেছি আপনাকে, এক সেকেন্ড। সেটা হচ্ছে যে নাম্বারস, এই যে এখন যদি আমরা নাম্বারসটাকে দিই তাহলে 15, মূলত আমরা কি করি যে যখন এর ভিতর দিয়ে ডেটা পাস করি আমরা কি বলি যে এখানে এ এবং এখানে বি, এবং এর ভিতরে কি বলি এ এবং বি এর ডেটা পাস করে দিই। কিন্তু আপনার যদি নাম্বারটা অসীম হয়, ধরুন 10টা 15টা নাম্বার রয়েছে, তো সেক্ষেত্রে এ বি সি ডি এখানে দেওয়াটা খুবই প্যারা। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, অসীম আর্গুমেন্ট বা লিস্ট অফ প্যারামিটার, যেটা হচ্ছে এই যে ডট 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 3টা ডট দিয়ে ব্যবহার করা হয়, তো আমরা এখানে 3টা ডট দিয়ে নাম্বারস বলে দিলাম। এখন এর ভিতরে আমার যতগুলাই নাম্বার থাকুক না কেন, সবগুলো নাম্বারই কিন্তু আমি অ্যাক্সেস করতে পাবো। এই যে আমি যদি দেখি এখানে কিন্তু আমি সবগুলো নাম্বার কি করতে পারতেছি, অ্যাক্সেস করতে পারতেছি। এখানে আমি কি আরেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, এখানে যতগুলো নাম্বার থাকুক আমরা ডট 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 নাম্বার, যেটা হচ্ছে লিস্ট অফ প্যারামিটারের মাধ্যমে নিলাম, এবং এখানে এসে রিটার্ন করে দিচ্ছি নাম্বারস ডট রিডিউস করতেছি, মানে সবগুলো নাম্বারে আমরা যোগফল করতে চাচ্ছি। আমরা চাইলে শুধু নাম্বারটাকেও আমরা কি করতে পারতাম, রিটার্ন করতে পারতাম, তাহলে এখানে আমাদের কি দেখাইতো, ওই নাম্বারটা দেখাইতো। কিন্তু আমরা কি করলাম, রিডিউস করলাম, রিডিউস করে এখানে একটা অ্যানোনিমাস ফাংশনকে ট্রিগার করলাম, এই অ্যানোনিমাস ফাংশনের ভিতরে টোটাল এবং নামকে পাস করলাম, এবং এই টোটাল এবং নামকে যোগ করে দিলাম, দিয়ে আমরা যদি এখানে বিয়োগ দিই তাহলে কিন্তু আমাদের বিয়োগ হবে, আমরা যদি এখানে গুণ দিই তাহলে কিন্তু আমাদের গুণন হবে, বা আমরা যদি যোগ করে দিই তাহলে আমাদের যে যোগটা হয়ে গেল, এবং শেষে আমরা একটা রুলস অনুযায়ী 0 দিয়ে রাখলাম। ব্যাস এনাফ, আমি আশা করি বুঝতে পারছেন লিস্ট অফ প্যারামিটার্স। এরপরে আমরা আসবো হচ্ছে হায়ার অর্ডার ফাংশন, ফাংশনকে প্যারামিটার হিসেবে পাঠানো। মানে আমরা যে প্যারামিটার কি করি, যে ফাংশনের ভিতরে প্যারামিটার পাস করলাম, কিন্তু আমরা একটা ফাংশনকেই প্যারামিটার আকারে পাস করব। তো এইটা করার জন্য আমাদেরকে প্রথমে কি নিতে হবে, একটা অবশ্যই ফাংশন নিতে হবে, এবং অ্যাপ্লাই অপারেশন নামে আমি একটা ফাংশন নিয়ে নিলাম, এবং এর ভিতরে
পাস করব আমরা হচ্ছে যে আরেকটা ফাংশনকে। তো সেই ফাংশনটা পাস করার আগে আমরা জাস্ট হচ্ছে যে এখান থেকে এই ফাংশনটা শুধু রিটার্ন করবে, এই ফাংশনের কোনো কাজ নেই, এই ফাংশনটা কি করবে, রিটার্ন করবে। তো কি রিটার্ন করবে, এই ফাংশনটা রিটার্ন করবে একটা অপারেশন, একটা অপারেশনকে রিটার্ন করবে। এই যে ফাংশন, অপারেশনটাও কিন্তু একটা ফাংশনের মধ্যেই পড়ে, কারণ এই ফাংশনটা অন্য একটা ফাংশনকে রিটার্ন করবে। তো আমরা কনস্ট দিয়ে যদি রেজাল্টের দিকে যাই, যে কনস্ট রেজাল্ট, এবং এই রেজাল্ট সমান সমান ওই ভেরিয়েবলের ভিতরে এই ফাংশনকে হোল্ড করলাম, ঠিক আছে। এই ভেরিয়েবলের ভিতরে এই ফাংশনটাকে আমরা হোল্ড করার পর এবার আমরা কি করব, এই ফাংশনের ভিতরে আমরা আমরা এই ফাংশনের ভিতরে কিছু কি বলে নাম্বার পাস করব, যে নাম্বারগুলো মূলত কাজ করবে। তো আমি এখানে 10, তারপরে হচ্ছে যে আপনার 10-এর পরে 3, 3-এর পরে আমি চাইলে হচ্ছে যে এর ভিতরে আরও একটা ফাংশনের ভিতরে ফাংশন অ্যানোনিমাস ফাংশনকে ট্রিগার করতে চাচ্ছি। তো এখানে একটা অ্যানোনিমাস ফাংশন নিলাম, এইখানে অ্যানোনিমাস ফাংশনের ভিতরে আমি হচ্ছে যে কি বলে এক্স, জাস্ট এক্স মাইনাস ওয়াই করে দিলাম। মানে একটা ফাংশনের ভিতরে আমি 10 এবং 3 নিয়েছি, ওই ফাংশনের ভিতরেই আমি আবার সিমিলারভাবে আরও একটা অ্যানোনিমাস ফাংশন নিয়েছি এবং সেই ফাংশনের ভিতরে এক্স মাইনাস ওয়াইকে কী করেছি, পাস করে দিয়েছি। আমি যদি এই ফাংশনের ভিতরে এখন রিসিভ করতে হবে, আমি এই ফাংশনের ভিতরে রিসিভ করার জন্য আমি যেটা করব, এই যে 10 আর 3 কিন্তু আমি এ এবং বি এর মান দিয়ে রাখছি। তো 10 আর বি হচ্ছে 10 হচ্ছে এর মান, 3 হচ্ছে বি এর মান, এবং এর পাশে আমাকে কি আরেকটা কি নিতে হবে, সেটা হচ্ছে এই যে অপারেশন রয়েছে, এই অপারেশনকেও কিন্তু আমার কি করতে হবে, পাস করতে হবে। কারণ এখানে একটার ভিতরে আরেকটা ফাংশনকে আমি প্যারামিটার আকারে যখনই পাঠাবো, তখন আমাকে ওই ফাংশনটার অপারেশন যেটা রয়েছে সেটাকেও কিন্তু আমার কি করতে হবে, পাস করে দিতে হবে, এবং এই অপারেশনের ভিতরে এ এবং বিকে আমার গ্রহণ করতে হবে সিম্পলি। তো ঠিক আছে, আমি এ এবং বিকে হচ্ছে যে গ্রহণ করে ফেললাম। দেন হচ্ছে যে আমি এই যে এখানে রিটার্নও করা আছে। এবার যদি আমি আসি এখান থেকে আমি কনসোল ডট লগ যদি করি, এবং কনসোল ডট লগের ভিতরে এই যে রেজাল্ট রয়েছে, সরি টু সে, ওকে চলে গেছে। আশা করি আমার ব্যাটারি চার্জ পর্যাপ্ত পরিমাণে আছে, দুঃখিত আমার খেয়াল থাকে না ব্যাটারি চার্জ নেই, তাও ভালো বন্ধ হয়ে যায়নি, থ্যাঙ্কস টু মাই ল্যাপটপ। ওকে, আমি একটু পরে দেখতেছি নোটিফিকেশন। এবং কনসোল ডট লগের ভিতরে আমরা এই ভেরিয়েবল কি করব, আমরা হচ্ছে যে লক করাবো। তো এখানে কি বলছে, এক্স এবং ওয়াই অপারেশন ইজ নট, ও সরি, এই যে এর ভিতরে আমরা হচ্ছে যে পাস করিনি, এই যে অ্যানোনিমাস ফাংশন তার ভিতরে পাস করিনি। আমি যদি এবার আপনাকে সিম্পলি বোঝানোর চেষ্টা করি, এখানে আমরা একটা ফাংশন নিয়েছি, এই ফাংশনের ভিতরে কিছু প্যারামিটার পাস করেছি, এখানে একটা ভেরিয়েবল নিয়েছি, এই ভেরিয়েবলের ভিতরে একটা ফাংশন আছে, এই ফাংশনটা 10 এবং 3 হচ্ছে এই ফাংশনকে রিটার্ন করে। এই ফাংশনের ভিতরেই আবার একটা অ্যানোনিমাস ফাংশন ট্রিগার্ড হয়, অ্যানোনিমাস ফাংশন রয়েছে, এই ফাংশনটা আবার এক্স এবং ওয়াই এইখান থেকে কি করে, রিটার্ন করে। এই যে অপারেশন রয়েছে, যেহেতু আমরা একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশনকে নিচ্ছি, সেহেতু আমাদের কি নিতে হবে, অপারেশন নিতে হবে। এই যে এইখানে যদি আমরা এখন প্লাস করে দিই, তাহলে কিন্তু আমাদের এটা 13 হবে। এই 10 আর 3 কিন্তু যোগ হচ্ছে এই ফাংশনের ভিতরে, এই ফাংশনটা এইখানে যাচ্ছে, এই ডেটাটা এইখানে যাচ্ছে, এবং এর ভিতরে যে অপারেশন রয়েছে এই অপারেশনটা এইখানে রিসিভ হচ্ছে, এই যে রেজাল্ট রয়েছে এর ভিতরে হোল্ড হচ্ছে, এবং কনসোল ডট লগ আমরা সেই রেজাল্টকে দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা আসবো হচ্ছে ক্লোজার ফাংশনের ভিতরে, কয়টা বাজে 1 মিনিট দেখে নিই, 41 বাদে, এইটাই ক্লোজ করতে হবে, পরে একটা রেকর্ড দিতে হবে। তো এর ভিতরে আমরা আসবো হচ্ছে যে ক্লোজার ফাংশনের ভিতরে ফাংশন, মানে একটা ক্লোজার ফাংশন রয়েছে তার ভিতরে আরও একটা ফাংশন, সেইটা দেখতে যাব। তো এইটা দেখার ক্ষেত্রে আমরা সিম্পলি হচ্ছে যে একটা ফাংশন নিয়ে নিলাম, এই ফাংশনের ভিতরে মেক কাউন্ট নিয়ে নিলাম, জাস্ট হচ্ছে যে কাউন্ট বা কাউন্টার, একটা মেক কাউন্টার মানে কাউন্ট করবে এমন কিছু একটা নিয়ে নিলাম ফাংশন। এর ভিতরে আমরা ফাংশনের কালি ব্রেসেস দিয়ে ফাংশনের আয়তন বলে দিলাম। এর ভিতরে আমরা বললাম হচ্ছে লেট কাউন্ট, আমরা এখানে একটা কাউন্ট চালালাম, লেট কাউন্ট ইকুয়াল হচ্ছে 0, মানে লেট কাউন্টের ইকুয়াল হচ্ছে 0। এই ভেরিয়েবলটি বাইরে থেকে সরাসরি অ্যাক্সেস করা যাবে না, মানে এই যে লেট রয়েছে, এই লেট আমরা যদি এইখানে গিয়ে যে ফাংশন এখানে কনসোল ডট লগ দিয়ে কিন্তু এই কাউন্টকে আমরা অ্যাক্সেস করতে পারবো না, ঠিক আছে না। এখানে আমরা কি করলাম, রিটার্ন করলাম। রিটার্নের ভিতরে আমরা বলে দিলাম হচ্ছে যে ইনক্রিজ এবং ডিক্রিজ করবে, ইনক্রিজ মানে বাড়া, ডিক্রিজ মানে কমা, গেট কাউন্ট মানে প্রেজেন্ট যে কাউন্ট রয়েছে সেইটা পাও। তো প্রথমে কি করতে হবে, ইনক্রিজ করতে হবে, যেহেতু প্লাস প্লাস যাবে। তো ইনক্রিমেন্টটা যেটা রয়েছে, ইনক্রিমেন্ট বানানটা একটু ভুল হয়ে গেছে, তো আমি বানানটা ঠিক করে দিলাম, ইনক্রিমেন্ট দিয়ে আমি হচ্ছে যে এর ভিতরে একটা অ্যানোনিমাস ফাংশন ট্রিগার করলাম, এবং এই ফাংশনটা আর কাজ হচ্ছে আমার প্লাস প্লাস মানে কাউন্টটাকে প্লাস করা, মানে কাউন্টটাকে এক এক করে বাড়িয়ে নিয়ে যাওয়া। আরেকটা আমার কি লাগবে হচ্ছে ডিক্রিমেন্ট, মানে হচ্ছে যে
আমার ভ্যালুটাকে কমানো, 1 2 3 এবং 3 থেকে 2 1 এভাবে কমানো। তো এখানে একটা অ্যানোনিমাস ফাংশন যাবে, এই অ্যানোনিমাস ফাংশনের কাজ হবে মাইনাস মাইনাস কাউন্টকে কি করা, কমানো, ঠিক আছে না? এরপরে আমার কি করতে হবে, গেট কাউন্ট লাগবে, যে আমার কারেন্ট যে কাউন্টটা রয়েছে সেটা তো আমার জানা লাগবে। তো কারেন্ট কাউন্ট জানানোর জন্য এখানে একটা অ্যানোনিমাস ফাংশনকে আমি রান করেছি, দিচ্ছি, এবং এই ফাংশনের ভিতরে আমি জাস্ট কাউন্ট নেব। এই যে কাউন্ট রয়েছে, লেট কাউন্ট কিন্তু 0, আমি ইনক্রিজ করলে 1 2 3 4 করে বাড়বে, ডিক্রিজ করলে 3 2 1 করে কমবে, এবং প্রেজেন্ট যে কাউন্টটা থাকবে সেটা হচ্ছে আমি গেট কাউন্টের মাধ্যমে কি করব, অ্যাক্সেস করব। এই ফাংশনটা কিন্তু সরাসরি এইটাই রিটার্ন করবে, এই যে কাউন্ট রয়েছে এইটা কিন্তু আর বাইরে কোনোভাবেই অ্যাক্সেস করা যাবে না, কারণ আমার যে ফাংশন রয়েছে ফাংশনের ভিতরে যে রিটার্নগুলো রয়েছে সেই রিটার্নটাই আমার কি হবে, বাইরে আসবে। এরপরে আমি একটা কনস্ট চালালাম, এবং এই কনস্টের ভিতরে কি নিলাম, একটা কাউন্টার নিলাম। এখানে হচ্ছে মেক কাউন্টার, এখানে একটা কাউন্টার নিলাম, এবং এই কাউন্টার সমান সমান আমি করে দিলাম হচ্ছে মেক কাউন্টার ফাংশন। যে আমার যে মেক কাউন্টার ফাংশন রয়েছে সেই ফাংশনটা কে হোল্ড করবে, কাউন্টার হোল্ড করবে, ঠিক আছে না? এই কাউন্টারে এসে আমি যদি এখন কাউন্টার ডট ইনক্রিমেন্ট দিই, এই যে ইনক্রিমেন্ট দিয়ে দিই, যে কাউন্টার ডট ইনক্রিমেন্ট, এই যে, তাহলে আমার কি হবে, 1 করে কিন্তু বাড়বে। আমি যদি এইটাকে আবার রিপিট করি, যে এইখানে রিপিট করলাম, এইখানে আমার 2 হলো, 3 হলো, 4 হলো, 5 হলো, 6 হলো, এই যে এভাবে গেলে কিন্তু আমার 1 2 3 4 5 6 7 আমার কি হচ্ছে, ইনক্রিমেন্ট হচ্ছে। এবার যদি আমি কি করি, যে আমি এখানে এসে এই যে কাউন্টারে এখান থেকে এই যে ডিক্রিমেন্ট করে দিই, মানে আমার কাউন্টার কি হবে, 1 করে কমে যাবে। এই যে দেখুন 6 এর পরে কিন্তু আবার 5 এ চলে গেল। আমি যদি আবার ডিক্রিমেন্ট করে দিই তাহলে 6 এর পরে আমার কত যাবে, 4 এ যাবে, কারণ আমি যতগুলো ইনক্রিমেন্ট করছি 1 2 3 4 5 6 পর্যন্ত গেছে, যখনই ডিক্রিমেন্ট করছি প্রেজেন্ট যে ভ্যালু আছে নট 0, এই যে এখানে যে লেট কাউন্ট 0 দিকে কিন্তু ডিক্রিমেন্ট করে না, ও যে প্রেজেন্ট ভ্যালু রয়েছে যেটা হচ্ছে গেট কাউন্টের মাধ্যমে পাওয়া প্রেজেন্ট ভ্যালু রয়েছে, সেই ভ্যালু থেকে সে কি করলো, ডিক্রিমেন্ট করলো। এখন যদি আমি এই দুইটাকে বিউটিফুলি লগ আকারে দেখতে চাই, তো সেই লগ আকারে দেখার জন্য আমি জাস্ট বিউটিফুলি লগ আকারে বলবো না, কনসোল ডট লগের মাধ্যমে দেখবো। তো কনসোল ডট লগ করে দিলাম, এবং এই লগের ভিতরে আমি যদি হচ্ছে যে কাউন্টার, এবং এই যে কাউন্টারের ভিতরে যে গেট কাউন্টার রয়েছে সেই কাউন্টারকে যদি আমি অ্যাক্সেস করি, এখানে কি প্রবলেম হলো, ওকে ওকে, এখন যদি আমি দেখি তাহলে আমার এই প্রেজেন্ট, যদিও এইটা কনসোল ডট লক করার কারণে দেখা যাচ্ছে, বাট এই প্লেগ্রাউন্ডের ফিচার অনুযায়ী এমনি দেখায়, কনসোল ডট লক করা লাগে না। তো আমি বিষয়টাকে বোঝানোর চেষ্টা করি। এখানে আমরা একটা ফাংশন নিয়েছি মেক কাউন্টার, এই ফাংশনের ভিতরে লেট কাউন্ট 0 নিয়েছি, মানে আমার যে কাউন্ট হবে ওইটার মান কত হবে, 0। এর ভিতরে আমি একটা রিটার্ন নিয়েছি, যখনই আমি রিটার্ন নিলাম তখনই উপরে যে ভ্যালুটা থাকবে এটা কিন্তু বাইরে থেকে আর অ্যাক্সেস করা যাবে না, সো রিটার্নটাই ও ফাংশনটা রিটার্ন করে দিবে। তো এর ভিতরে আমি একটা ইনক্রিমেন্ট নিয়েছি যেটা 1 1 করে বাড়বে আমি বলে দিছি, এবং একটা ডিক্রিমেন্ট নিয়েছি যেটা 1 1 করে কমবে, এবং একটা গেট কাউন্ট নিয়েছি যেটা প্রেজেন্ট যে ভ্যালুটা রয়েছে, ইনক্রিমেন্ট হয়ে কত হলো, ডিক্রিমেন্ট হয়ে কত হলো, সেই ভ্যালুটাকে কিন্তু আমার হোল্ড করতেছে। এরপরে আমি একটা কনস্ট কাউন্টার বানালাম, একটা ভেরিয়েবলের ভিতরে কাউন্টার নিলাম, এবং সেই কাউন্টার সমান সমান মেক কাউন্টারকে করে দিলাম, এবং এর ভিতর থেকে এই যে কাউন্টার ডট ইনক্রিমেন্টকে অ্যাক্সেস করলাম, 1 1 করে বাড়লো, আমি যতবারই ইনক্রিমেন্ট করলাম ইনক্রিমেন্ট হলো, যতবারই ডিক্রিমেন্ট করলাম ডিক্রিমেন্ট হলো, এবং আমার প্রেজেন্ট ভ্যালুর উপরে নির্ভর করেই কিন্তু ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট হচ্ছে, নট 0 থেকে 1 0 1 0 1 হচ্ছে না, 0 পরে 1 হলে 2 হচ্ছে, 3 হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। সো আজান দিয়ে দিয়েছে, নামাজে যাই। সো এরপরে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে অ্যারে এবং মেথডস। সো অ্যারে এবং মেথড সম্পর্কে